এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দেবীর নিচ থেকে জিয়াকে উপহার দিলেও কেন যেন তুষ্ট হচ্ছিল না। তাই বারংবার জিয়াকে বলেছিল ওর কিছু চাই কিনা, প্রয়োজন কিংবা শখ আছে কি। অথচ মেয়েটা মুখে খুলেনি। কিন্তু দেবীরও নাছুর বান্ধা। শেষমেশ জিয়া পরাস্ত হয়ে গিয়েছিল। নত মুখে চাপা স্বরে লাজুক লতা বনে বলেছিল, ঘরটা অনেক খালি খালি লাগে না? দেমিরুকে বড্ড আদরে জড়িয়ে নিয়েছিল নিজের সাথে। ভাবুক স্বরে বলে, তাই নাকি? অথচ আমার যে এই একজন হলে আর কিছু লাগে না। কি মিষ্টি এক উত্তর ছিল। বিশুদ্ধ আবেগ জড়িত সময় ছিল সেগুলো। জিয়া সহাস্যে বলে, তাই? একদম তাই। কিন্তু আমার লিলি যখন বলছে খালি খালি লাগে, তাহলে হয়তো আসলেই লাগে। তো বলো কি করলে ভালো লাগবে? উত্তর আসে কয়েক পল বাদে, স্বপ্নীল মায়া নিয়ে। ছোট ছোট হাত পা, মিষ্টি আধো আধো বুলি ও অনেকগুলো দুষ্টুমি। ঘন আবেগ মিশ্রিত অনুভূতির বদলে শীতল প্রত্যুত্তর আসে। নিভে যায় জলজলে চেহারা। অভিব্যক্তির এই পরিবর্তন বুঝতে পেরে জিয়া চিন্তিত হয়ে বলে, কি হয়েছে? আমি কখনোই এরূপ কিছু চাই না লিলি। মানে? তুমি যেই স্বপ্ন দেখো সেটা হয়তো কখনো পূরণ হবে না। দেমরের ঠান্ডা উত্তরে জিয়া হতবাক হয়ে বলে, কেন? এভাবে কেন বলছেন? দেমির মাথা নিচু করে নেয় সহসা, উদাস গলায় আওড়ায়, তোমাকে না দেখতে পাওয়ার আফসোস আমায় যে কি পরিমাণ কষ্ট দেয় লিলি, সেটা আমি কোনো শব্দেই প্রকাশ করতে পারবো না। তাহলে চিন্তা করো, সেখানে নিজের অংশকে দু চোখ ভরে না দেখার যন্ত্রণা ঠিক কতটা হবে। ভাবনা অতীত। ও আমার সামনে থাকলেও ওর শৈশব, ওর বরফ হয়ে ওঠা আমি দেখতে পারবো না। আমি কল্পনাও করতে পারি না। তুমি দয়া করে আমায় এই কষ্ট দেওয়ার কথা ভেবো না। আমি শেষ হয়ে যাব। অত ভাম্ব জিয়া মুখ বনে গিয়েছিল। কি বলবে আর প্রেক্ষিতে তা মাথায় আসেনি। শুধু সান্ত্বনা স্বরূপ দেমিরকে আগলে নিয়েছিল। এরপর থেকে দ্বিতীয়বার সেই ইচ্ছের কথা ভুলেও মুখে আনেনি জিয়া। এমন ভান করে গিয়েছে যেন কিছুই হয়নি। আজ দেমির ভাবে সে কি সব সময় নিজের কথা ভেবে গিয়েছে, শুধু জিয়ার সুখ খুশির কথা চিন্তা করেনি। এত বড় একটা সিদ্ধান্ত ও মুখ বুঝেই মেনে নিয়েছিল। আপত্তি করেনি কোনরূপ। মেয়েটা এমন বাধ্য কেন ছিল? ভালোবাসে বলে? নার্সের কথায় অতীতের স্মৃতির পাতা থেকে ফিরে আসে দেমির। কৌতূহলী দৃষ্টি সম্মুখে রাখতেই পুরো অস্তিত্ব জমে যায় ওর। কাচের সেই ছোট্ট একটি বাক্সে ক্ষীণকায় একটি প্রাণ, হালকা প্রায় ওজনবিহীন শরীরে কতগুলো যন্ত্রপাতি সংযোগ করে রাখা। এক হাতে সাদা ব্যান্ডেজ, গোলাপি কোচকানো চামড়ার, তাকে তেমন দেখাই যাচ্ছে না। শুধু থেমে থেমে শীর্ণ ক্ষুদ্র বুকটি নিঃশ্বাসের তোড়ে ওঠানামা করছে। এই দূর থেকে চেহারাটি স্পষ্ট নয়, তবু দেবীর অপলক চোখে দেখতে থাকে ওকে, যেন এই দেখার শেষ নেই, অনন্তকাল পেরিয়ে যাবে। আবেগ ঘন হয়ে পড়ে লৌহ মানবটি। কম্পমান এক হাত গিয়ে থাকে কাচের সেই ভ্যাট তৈরি করা দেয়ালে। বুকে জমা হয় নিদারুণ পীড়া। ঘড়িতে ঘন্টার কাঁটা রাত 1টার ঘর অতিক্রম করেছে। নিস্তব্ধ পরিবেশ, জনমানব শূন্য এই ডুপ্লেক্স ফ্ল্যাটটিতে শেফালির সময় একা একাই চলে যায়, ঠিক আগের মতো। গভীর রাতে অধিকাংশের মতো তিনিও ঘুমে বিভোর ছিলেন। এর মাঝে জোরালো কলিং বেলের আওয়াজে তার ঘুমে ব্যাঘাত ঘটে। তিনি এই অসময়ে কারো আগমনেই তিনি অবাকের সাথে ভীত হন। সংশয়পূর্ণ মনে দরজার পিপ ফুলে নজর রাখতেই বাড়ির কর্তার চেহারা দৃশ্যমান হয়। তড়িৎ বিতৃষ্ণা ছড়িয়ে পড়ে শেফালির চোখে মুখে। বেজার মুখ করে তিনি দরজা খুললেন। দেমির তাকে দেখে একটু হাসার চেষ্টা করলেও শেফালির মুখবয়বে কোনো পরিবর্তন আসেনি। দেমির এতে কিছুটা বিব্রত বোধ করলো। চুপচাপ ভেতরে ঢুকে গেল। অনীহা থাকলেও শেফালি তার দায়িত্ব পালন করতে বলেন, খাওয়ার ব্যবস্থা করব। আচ্ছা। দেমির বলতে চাইলো না থাক, লিলির সামনে নেবে, কিন্তু আর বলা হলো না। অপ্রকাশিত জড়তা ওকে আটকে ফেললো। শুধু এক দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে গেল সন্তর্পণে। ঘরে গিয়ে একজনের মুখোমুখি হতে হবে। এই অল্প সময়ে দেমের মস্তিষ্কে নানান ভাবনারা ঘুরে বেরিয়েছে। অনেক কিছুই উপলব্ধিতে এসেছে, তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো দৃঢ় মনোবল জুগে উঠতে পারেনি ও। একটি বাড়ন্ত কদমের ওজন কয়েক গুণ করে যেন বেড়ে গিয়েছে।
অবশেষে সময় নিয়ে যখন ঘরের সম্মুখে আসলো তখন দেখলো দরজাটা ভিড়ে রাখা। আলোর কোনো রূপ চিহ্নই নেই। হয়তো ওর ঘুম ভাঙেনি, কিংবা সজাগ থাকলেও দেমিরকে উপেক্ষা করতে চাইছে। আর একটু সংকুচিত হয়ে গেল। নিঃশব্দে ঘরে প্রবেশ করতেই ভ্রান্ত ধারণা ভেঙে গেল। কক্ষের আবহাওয়া কেমন গুমোট হয়ে আছে, যেন বেশ কিছুদিন যাবৎ কোনো প্রাণের নিঃশ্বাস পড়ে না এখানে। শীতাতপ যন্ত্র, যান্ত্রিক পাখা সবটাই বন্ধ করে রাখা, যার অর্থ দাঁড়ায় ঘরে কারো উপস্থিতি নেই। তৎক্ষণাৎ এক প্রবল সংখ্যায় ওর অন্তঃস্থল থমকে আসে। দেয়াল হাতড়ে আলো জ্বালাতেই বিরান খালি ঘরটি দৃশ্যমান হয়। বোঝা যাচ্ছে কেউ ছিল না এখানে। অস্থির চিত্তে চারপাশে এলোমেলো নজর বুলিয়ে উল্টো পায়ে ঘর থেকে চলে আসে দেমির। ত্রস্ত পায়ে দোতলার প্রত্যেক ঘরে সে একটি মানুষকে খুঁজে ক্ষান্ত হয় দেমির। কোথাও কেউ নেই। লিলি, লিলি। ব্যগ্র ছটফটে কণ্ঠস্বরটি নিচে নেমে এসেছে মুহূর্তেই। শেফালির চেহারায় বিরক্তি ফুটে ওঠে। কপাল কুঁচকে বসার ঘরে এসে পায়চারি করা দেমিরকে বলেন, কি হইছে ভাইজান? লিলি কোথায়? বৌমনিকে কেন খুঁজছেন? এত রাতে কোথায় গিয়েছে ও? এত রাতে কেন যাবেন? আপনি যেদিন চলে গেলেন ওই দিনই তো একটু পর উনিও বের হয়ে গেলেন। মানে আবার কি? আপনি নাকি ওনার সাথে সংসার করতে চান না, তাই চলে গেছে। এখন খুঁজা লাভ আছে? চলে গিয়েছে? দেমির তো বলেনি তাকে যেতে। বিরোধিতা করতে গিয়েও থেমে যায় দেমির। ওর বলা সেসব বিষধর বাণীর পর কোনো আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তির এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ওরই ভুল হয়েছে। কপাল আঁকড়ে ধরেও সবকিছু অসহনীয় ঠেকছে। কিছু না বলে শরীর পথ ধরতেই পেছন থেকে শেফালি বলেন, হাত মুখ ধুইয়া নিচে আসেন, আমি খাবার দিতাছি। এখন আর খাবো না আপা, তুমি ঘুমিয়ে পড়ো যাও। তোমাকে অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। ক্লান্ত স্বরে প্রত্যুত্তর করে উপরে চলে যায় দেমির। সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করেন শেফালি, যত সব ঢং, পুরুষ মানুষ জীবনে ভালো হইল না, জন্মের বজ্জাত। জিয়ার সাথে হওয়া অন্যায়ের পর থেকে শেফালির নিজের মনটাই পুরো বিক্ষিপ্ত হয়ে আছে। দেমিরের প্রতি সীমাহীন ক্ষোভ জমা হয়ে আছে। আজ তার অধীনে কর্মরত বলে শেফালির জবান বন্ধ, না হলে কয়েক শব্দ মুখের উপর বলে কিছুটা শান্তি পেতেন উনি। খালি ঘরে ফিরে আসে দেমির। চারপাশে আবারও শূন্য দৃষ্টি মিলে দেখে, সত্যি কেউ নেই এখানে। কেমন সব স্থবির হয়ে আছে। কাপড় বদলানোর জন্য আলমারি খুলতেই পাশের তাকে জিয়ার সব ব্যবহার্য জিনিসপত্র ও শাড়িগুলো দৃষ্টিগোচর হয়। কি সুন্দর সব কিছু সাজিয়ে রাখা পরতে পরতে। একটুকু এদিক সেদিক হয়নি তারা। দেমিরের মনে আসার আলো জ্বলে ওঠে। জিয়ার মনে ফেরত চলে আসার আশা রয়েছে বলেই হয়তো ও কিছু নিয়ে যায়নি। দেমিরের অপেক্ষায় হয়তো পথ চেয়ে বসে আছে, কখন দেমির যাবে আর ওকে নিয়ে আসবে। দেমিরের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। জিয়ার মতো নরম মনের মেয়ের পক্ষে এতটা কঠোর হওয়া কখনোই সম্ভব নয়। উপরন্তু দেমিরও সেদিন রাগের বশে সেই তিক্ত শব্দগুলো উচ্চারণ করেছিল। জিয়াই তো ওর গৌরবে আঙ্গুল তুলেছিল। না হলে নিজেকে সামলাতেই তো দেমির দূরে যেতে চাইল। ও নিজেও মানে ও বিশ্বাস করে যে বিয়ের মতো গভীর এক সম্পর্ক শেষ করা কোনো সহজ বিষয় নয়। তাই নিজেকে বুঝ দিতে একান্ত সময় চেয়েছিল। এখন মনে হচ্ছে সেটি একটু না, বরঞ্চ অনেকটাই কাজে দিয়েছে। আপন মনে চলা অসংখ্য প্রশ্নের সমাধান মিলেছে ইতিমধ্যে। এখন প্রয়োজন আর একটু সময়ের। সবটার মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি সঞ্চয় করতে হবে। এতক্ষণের ভার হয়ে আসা শরীরটা হঠাৎই হালকা লাগতে লাগলো। মনে হলো সকল জটিলতার সমাধান আর কয়েক কদম পড়ে রয়েছে। ও যখন এগিয়ে যাবে তখনই সব দেমিরের আয়ত্তে চলে আসবে। অথচ ও বুঝতেই পারল না, সময় এবং সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না। সবাই আপন প্রয়োজনে প্রত্যেক মুহূর্তের হিসেব নিজের মতো করে ঠিক বুঝে নেয়। বড় ভাইকে কখনো কাঁদতে দেখেনি দেমির। পরিবারের সবার মৃত্যুর পর তার মানসিক অবস্থা ওর এতটাই অবনতি হয়েছিল যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর প্রতি চোখ তুলেও তাকায়নি। বরঞ্চ দানিশে ওকে সামলেছে। কাল রাতে হাসপাতাল থেকে সে যখন দানিশকে কল করে খবর জানতে চাইল, তখন আর অপর পাশ থেকে জবাব আসেনি। দানিশ নিজে অসুস্থ, তাই হয়তো ঘুমিয়ে গিয়েছিল।
কিন্তু আজ দুপুরের দিকে যখন তার সাথে কথা বলে দেবীর মূল খবরটি জানালো, তখন বড় ভাই তার ঠিক বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে উঠল। বাবা মা হওয়ার অনুভূতি কি এতটাই প্রখর যে মানুষকে আমূল পরিবর্তন করে দেয়? হে যে দেবীর সম্পর্কে ওর চাচা হয়, তবু ওর এত খারাপ লাগছে। তাহলে দানিশের কষ্ট সকল ব্যাখ্যার ঊর্ধ্বে। হয়তো তার হৃদয়টাই ছিঁড়ে যাচ্ছে। কিছু কিছু সম্পর্কের টান হেরে যাওয়া যায় না। দানিশের সাথে তার মনটাও আবার ব্যথিত হয়ে গেছে, যা সয়ে নেওয়া যায় না। দ্বিতীয় ভাবনা ছাড়াই আবারও ছুটে চলে এসেছে হাসপাতালে। এই যে ঘন্টা পেরিয়ে গেল, তবু অনড় হয়ে কাচের উপাসের ক্ষুদ্র শরীরটির দিকে একঘানে তাকিয়ে আছে তিমির। কারণ ছাড়াই ভালো লাগছে। মন থেকে বারংবার দোয়া করছে যেন ছোট্ট সে সুস্থ হয়ে শাহ পরিবারে ফিরে আসুক। তার বাবা মাকে আপন না ভাবলেও ওকে নিজের কাছে আগলে রাখবে তিমির। কারণ নিষেধাজ্ঞা শুনবে না, তনিমার পড়ুয়া পর্যন্ত করবে না। আমি ভাবিনি যে তুমি আবার আসবে। হুইল চেয়ারের মৃদু শব্দ ভেসে আসছে পেছন থেকে। পরিচিত গলার স্বরেও দেমিরের মাঝে কিঞ্চিত নড়চড় এলো না, নাইবা চোখের দৃষ্টির রদ বদল হলো। নার্স তনিমাকে স্থির রেখে একটু দূরে গিয়ে দাঁড়ালো। এক ব্যথাতুর শ্বাস ছেড়ে অপর প্রান্তে থাকা নিজের মেয়েকে এক পলক দেখলো তনিমা। কেন যেন ও দেখতে পারে না। মাতৃ মনটা ক্ষত বিক্ষত হয়ে যায়। নিজেকে দোষী মনে হয়। না পারতেও এখানে আসতো না। কিন্তু যখন শুনলো দেমির এসেছে, তখন আর নিজেকে আটকাতে পারলো না। খুবই গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য এখানে এসেছে ও। না বলে শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে যতক্ষণ চুপ থাকবে তত বেশি ওর করা অন্যায়ের বোঝা বাড়বে, যার পরিণাম হয়তো আরো ভয়াবহ হবে। তনিমার কথার প্রেক্ষিতে দেমির কিছু বলল না, চুপ থাকলো। তনিমার সাথে প্রয়োজনের বেশি কথা বলা ওর জন্য কষ্টসাধ্য। নিজের করুণ পরিস্থিতির কথা আরো বেশি করে মনে পড়ে যায়। আমি ভেবেছিলাম আমার মতো আমার মেয়েকেও ঘৃণা করবে তুমি। রক্তের টান উপেক্ষা করা যায় না, তাই তো হাজার অন্যায়ের পর এখনও নিজের বড় ভাইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারলাম না আমি। তাহলে সেই হিসেবে তো এই ছোট্ট প্রাণটি পুরোই নিষ্পাপ। ওকে কি করে ঘৃণা করি? তোমার ভাইয়ের কোনো দোষ নেই। তনিমার কথায় তাচ্ছিল্য হাসে দেমির, অথচ তনিমা সেটি অদেখা করে ফের বলে, তোমার ভাই কিছুই জানতো না। ইংল্যান্ডের যেই হাসপাতালে তোমার চিকিৎসা চলছিল, সেখানেই আমার মামা কর্মরত ছিলেন। তোমার প্রাথমিক চিকিৎসা ঠিকমতো হলেও পড়ে গিয়ে তার সাহায্যই পরে পরিস্থিতি পাল্টে দেই আমি। দানিশ আমাকে বিশ্বাস করত, তাই দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দেয়। তুমি তো জানোই সে প্রথম থেকে এসব ঝামেলা ঠিক থাকতে পারে না। সেখানে আমার সহচার্য ওর জন্য স্বস্তির ছিল। দেমির অবিশ্বাস নিয়ে তাকালো তনিমার দিকে। কিন্তু তনিমার মাঝে আজ আর সেই চিরচেনা আহং নেই। কেমন যেন ভঙ্গুর হয়ে গিয়েছে ও। ও ব্যবসা ভালো বুঝে না, আমি যা বোঝাই তাই করে। তোমার অনুপস্থিতিও দানিশের অপরিপক্ষতা কাজে লাগিয়েই আমার বাবার কোম্পানির উন্নতি সাধন হয়। আমার বাবাই আমাকে অন্যাংশে সাহায্য করেছেন। আমাদের পরিকল্পনা ছিল কোনো এক সময়ে সাহা গ্রুপ থেকে তোমার অংশটুকু ছিনিয়ে নেয়া, এরপর সবটা নিজেদের মতো করে সামলে নিতাম আমরা। তার আগে তোমার এক ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলাম, যেন তুমি একটু হলেও ভালো থাকো এবং আমাদের উপর কোনো সন্দেহ না হয়। তার উপর আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেজন্যই ঠিক করা হলো যে তোমায় বিয়ে দিব। একটু থামে তনিমা। নিজের করা কুকৃতির কথা স্বীকার করে নেওয়া মোটেও সহজ কিছু নয় কারোর জন্য। ভাবলাম কোনো অবলা অসহায় মেয়ে খুঁজে আনবো, যে মুখ বুজে সব মেনে নিবে। যা হবে তার প্রতিবাদ করার মতো শক্ত ভিত্তি পর্যন্ত থাকবে না। আসিফ আঙ্কেল আমার ইচ্ছে অনুযায়ী একজনকে ঠিক করলো, রাহিকা হাসান জিয়া। ওর মতো শান্ত শিষ্ট মেয়েকে একা দেখেই এক দেখাতেই আমার পছন্দ হয়ে যায়। কিন্তু কথার তালে বুঝতে পারি ও বেশ বুদ্ধিমতী, তাই ওকে বাধ্য করার জন্যই ওর বাবার চিকিৎসার দায়িত্ব নিতে চাই।
কিন্তু ও মানা করে দেয় তৎক্ষণাৎ। আত্মসম্মান আঘাত লাগে ওর, কিন্তু আমার সোরা একের পর এক বাস্তব সত্যগুলোর প্রতিরোধকে থামিয়ে দেয়। ওর অনুপস্থিতিতে পরিবার কি হবে সেই চিন্তা করে কোণঠাসা করে দেয়। রাজি হয়ে যায় আমার প্রস্তাবে, কিন্তু বিয়ের পর যখন ও জানতে পারে তোমাকে মিথ্যে বলে আমি রাজি করিয়েছি, তখন ও তোমার সবটা বলে দিতে চেয়েছিল, জবাবদিহিতা চেয়েছিল আমার কাছে, কিন্তু আমি আবারও ওকে থামিয়ে দিই। তালাকের ভয়, বাবার চিকিৎসা থেমে যাওয়া ও সত্য মিথ্যা মিশ্রণে তৈরি হওয়া জটিলতা ওকে চুপ করিয়ে দেয়। এরপর আর ওর সাহস হয়নি কোনো রূপ প্রতিবাদ করার। বজ্রা হাতের ন্যায় দাঁড়িয়ে আছে দেমির। সত্যটা জানতে পেরে পুরো শরীর ওর অসাড় হয়ে আসতে চাইল। তৎক্ষণাৎ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে কাছের দেয়ালে হাত আছড়ে পড়ল ওর। দৃষ্টি আজ দেমিরেরও নত। মাথায় বাজছে জিয়ার করুণ স্বরে বলা কথাগুলো। আজ অন্যের কথায় আমি মিথ্যেবাদী হয়ে গেলাম, আমার ভালোবাসা ছলনা হয়ে গেল। দেমিরের চোখের সামনে সব কেমন অন্ধকার হয়ে এলো। ও থেমে থেমে বলল, ও কি দোষ করেছিল? আসিফ আঙ্কেলকে দিয়ে কেন মিথ্যা বলালে তুমি? ওর উপর রাগ হচ্ছিল আমার, মনে হচ্ছিল আমার অবসরে তোমায় সুস্থ করে ও আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে, তাই ওর ভালো আমার সহ্য হয়নি। আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ওকে এতটা কষ্ট দিলাম আমি। দেমিরের ক্রোধিত স্বরে তনিমা শ্লেষাত্মক হাসল। অতিরিক্ত রাগে লালচে হয়ে আসা নীরের মুখটির দিকে দৃষ্টি তুলে বলল, কার সাথে মিথ্যে বলেছে দেমির? নিজের সাথে না আমার সাথে। ভ্রু কুচকে তাকায় দেমির। তনিমা ফের বলে, তোমায় আমি পুরোটা জানতে অক্ষম হলেও কিছুটা অন্তত চিনি। এজন্যই জিয়ার মতো অতি সাধারণ এক মেয়েকে আমি পছন্দ করেছিলাম। সুস্থ হয়ে উঠে তুমি জিয়াকে দেখে খুশি হয়েছ না নাকচ হয়েছ, সেটাও আমি বুঝতে পেরেছি। তাই বলছি, এখনো সময় আছে দেমি। অন্যের উপর সব দোষ না চাপিয়ে নিজের ভেতর উকি দিয়ে দেখো। তুমিও কোনো নিখুঁত ব্যক্তি নও, বরঞ্চ তোমার এই অহংকারী ব্যক্তি অন্যের দুঃখের কারণ। নার্সকে ইশারা করতে সে এগিয়ে এসে তনিমাকে নিয়ে চলে গেল। ওর কাজ শেষ। অনেক ভুলে সংশোধন করার উপায় থাকে না, কিন্তু স্বীকারোক্তি অবশ্যই দেওয়া যায়। অন্তত কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে এখন। জীবনের এই দুর্দিনে এসেও নেমিরের প্রতি করা অন্যায় নিয়ে ওর আশ্বাস নেই। ওর শুধু মনে হয়েছে মাঝে থেকে জিয়ার মতন বিশুদ্ধ মনের কাউকে জড়ানোই ওর প্রথম ভুল ছিল, তার উপর ওর সাথে করা অন্যায়। তাই নিজেকে ধরে রাখতে পারলো না তনিমা। তাই তো সব সত্য জানিয়ে এত কিছুর পরও ও দেমিরের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধটুকু করেনি। কিয়ৎক্ষণ হয়তো বিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে জায়গা থেকে সরে আসলো দেমির। ওর মধ্যে ঠিক কি চলছে ও বুঝতে পারছে না। শুধু মনে হচ্ছে ওর দ্বারা বিরাট বড় অবিচার অনাচার হয়ে গিয়েছে। জিয়ার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ও শান্তি পাবে না। কোনো মতে পার্কিং লটে এসে গাড়িতে উঠে বসেছে ও। কেন যেন ভীষণ ঘামাচ্ছে পুরো শরীর। এসি ছাড়ো। অস্থির কণ্ঠে ড্রাইভারকে আদেশ করলো দেমির। অতঃপর চুপচাপ চোখ বুজে সিটে হেলান দিয়ে পড়ে থাকে বলহীন হয়ে। ড্রাইভার আর চোখে বিচলিত হয়ে পরখ করে সব। সুস্থ হওয়ার পর নিজ থেকে আর গাড়ি চালায়নি দেমির। মনে হলো ট্রমার মাঝে আছে। ভয় হয় যদি আবার কোনো অঘটন ঘটে যায় তার হাত দিয়ে। সর্বদা ড্রাইভার রাখে সাথে এখন। স্যার, আপনার কি শরীর খারাপ করছে? দেমি নিজেকে সামলে সোজা হয়। মাথায় কাজ করছিল না তার এতক্ষণ। সামনে তাকাতেই দেখে লুকমান নামক অল্প বয়সী ছেলেটা তার দিকে চিন্তিত হয়ে তাকিয়ে আছে। দেমির মাথা নাড়িয়ে বলে, ঠিক আছি। লুকমান আশ্বস্ত হয়ে সায় জানিয়ে বলে, এখন কোথায় যাবেন স্যার? বাসায়। তোমার ম্যাডামের বাবার বাসা চেনো তুমি? জি স্যার, 2-3 বার যাওয়া হয়েছিল। গুড, সেখানেই নিয়ে চলো আমাকে। আচ্ছা স্যার। কাচের গ্লাসের বাহিরে তাকায় দেমির। মুখের মাঝে কিছু একটা আটকে আছে। জানা নেই সেখানে গেলে কি হবে, তবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না ওর। জিয়ার জন্য আজ আর কোনো অহমিকা আত্মগৌরব গুরুত্বপূর্ণ নয়। তারা ভেঙে গড়িয়ে চুরমার হয়ে যাক,
তবু লিলি শুধু ওরই থাক। জিয়ার চিন্তায় তার বাবা মায়ের অবস্থা বেশ নাজুক। মেয়েটা তাদের এই শহরে একলা কোথায় আছে, কি করছে, তারা কিছুই জানে না। এইরূপ নম্র স্বভাবের মেয়ের কাছে এমন ভয়ানক পদক্ষেপ তারা কখনো আশা করেনি। এই সুখে স্বল্প সদস্যের এই পরিবারটা কেমন নির্জীব হয়ে থাকে। অফিস থেকে একটু আগেই ফিরেছেন কবির হাসান। এখনো বিশ্রাম নেওয়া হয়নি। এরই মাঝে কলিং বেল বাজতেই তার মস্তিষ্ক হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। এই অসমিত কারো আসার কথা নয়। মেয়েটা তার ফিরে এলো নাকি? তার পিতৃ মন কেমন সারাক্ষণ আশা নিয়ে অপেক্ষায় থাকে। তাই উনি নিজ থেকেই দরজা খুলতে এগোলেন। রান্নাঘর থেকে নাজমা উৎসুক হয়ে এগিয়ে এসেছেন। আশা যে তার মনেও রয়েছে। দরজা খুলতেই অবাক হন তারা। একসময় কবির সাহেব অস্ফুট স্বরে বলে ওঠেন, তুমি? ছোট্ট এই বাসাটি জুড়ে কেমন অস্বস্তিকর এক নীরবতা নেমে এসেছে। কারো মুখে কোনো কথা নেই। উপস্থিত তাদের মাঝে সম্পর্ক থাকলেও তার চর্চা কখনো করা হয়নি। তাই কেউ একবারে কিছু বলতেও অত্যাধিক জড়তা অনুভব করছে। উপরন্তু আগন্তুকের উপর ভীষণ নাখুশ কবির হাসান। তার মেয়ের কষ্টের জন্য যে দায়ী, তার সাথে আপোষে বসে দুটো কথাবার্তা বলাও তার রুচিতে ধরছে না। তবে ভদ্রলোকের দুয়ারে কেউ এলে তাকে ফিরে দেওয়া সাজে না। কিন্তু নাজমার মনোভাব সম্পূর্ণ ভিন্ন। তিনি সমাদরে দেমিরকে ভেতরে নিয়ে এসে বসালেন। মিষ্টি হেসে কুশল বিনিময় করে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিয়ে রান্নাঘরে ছুটেছেন। সাদা সিধা বাঙালি মহিলারা আপ্যায়ন ছাড়া মেহমানদারি বুঝেন না। আর এখানে তো মেয়ের জামাই বলে কথা। পরিস্থিতি যাই হোক, তাকে সমাদর করা আবশ্যক। এতক্ষণেও যখন বিপরীত পাশের মনটা ভাঙল না, তখন দেমিরি এক বাড়িয়ে কথা শুরু করতে চাইল। জি, আপনার শরীর ভালো আঙ্কেল? আঙ্কেল সম্বোধনে কবির সাহেব মনে মনে আরো ত্যক্ত হলেন। ছেলেটার সম্পর্কের মর্যাদা দিতে জানে না, তাই তো দিন শেষে তার মেয়েটাকে কষ্ট পেয়ে এভাবে সর্বহারা হতে হলো। আপনি যেরকমটা রাখতে চেয়েছেন। যেখানে যাচ্ছে সেখানেই পাহাড় সম অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে দেমিরকে। ওকে এতটাই দোষী হয়ে গেল সবার কাছে। অস্বস্তির এক ঢুক গলা ধকরণ করে দেমির বিনয়ী স্বরে বলল, আমি আপনার ছেলের বয়সী, তুমি করে বলবেন প্লিজ। আপনার সাথে আমাদের সামাজিক অবস্থাগত তফাৎ অনেক। যোগ্যতার স্তর দিয়ে আমি অনেক নিচু, এখানে সীমা লঙ্ঘন মানায় না। কথাগুলো একদম তীরের ধারালো ফলা হয়ে দেমিরের অন্তরে বিঁধে গেল। হাঁসফাঁস করে নড়ে চড়ে উঠল। পুরো ব্যাপারটায় কেমন বিব্রতকর হয়ে গেল। আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। যেখানে আমার মেয়ে এত বছর সংসার করেও আপনার আপন হতে পারেনি, শেষে গিয়ে অপদস্থ হয়েছে, সেখানে আমরা তো অনেক দূরের মানুষ। ভুল ভাবার কোনো প্রশ্নই আসে না। আহা, আপনি এভাবে কেন বলছেন? ছেলেটাই প্রথম আমাদের বাসায় এলো, এমন ব্যবহার করবেন তাই বলে? হালকা নাস্তা সমেত ট্রে হাতে আসতে আসতে বিরক্ত স্বরে নাজমা বললেন। টেবিলে সব রেখে দেমিরের দিকে মৃদু হেসে বলেন, মেয়ের চিন্তায় একটু অস্থির হয়ে আছেন, কিছু মনে করো না বাবা। দেমির কাষ্ঠ হাসার চেষ্টা করতেই কবির হাসান ফের বলেন, যখন সম্পর্ক ছিল তখন যখন কোনো পরোয়া করেননি, এখন যেহেতু সব শেষ, সেখানে এত আধিক্যতার কি প্রয়োজন? এই যাত্রায় দেমির উদ্গ্রীব হয়ে বলল, কিছুই শেষ হয়নি আঙ্কেল, কিছু শেষ হবেও না। আমি মানছি আমার ভুল হয়েছে। নিজের করা ভুলের স্বীকারোক্তি দিতে আমার আজ কোনো লজ্জা নেই। দেমির কথায় নাজমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মেয়ের সংসার অবশেষে ঠিক হওয়ার পথে। উনি হাস্যোজ্জ্বল বদনে কবির হাসানের পাশে আসন গেড়ে বসে পড়েন। এখন এগুলো কেন বলছেন আপনি? কবিরের থামথামে গলায় বলা কথায় দেমির প্রত্যুত্তর করে, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কোনো ভুল বোঝাবুঝি হয়নি। জিয়া বলছে আপনার ওকে কোনো দিক দিয়েই পছন্দ হয়নি, সে আপনার যোগ্য নয়। দেমির চুপ হয়ে গেল। বুঝতে পারলো টাকার কথাটি বাবা মায়ের কাছে এড়িয়ে গিয়েছে জিয়া। ওর সিদ্ধান্তকে সম্মান করে দেমিরও আর সে বিষয়ে কথা আগালো না। আমার মাথা তখন ঠিকমতো কাজ করছিল না, কিন্তু এখন আবার বোধোদয় হয়েছে। আমি সব বুঝতে পেরেছি। তাই তো সময় অপচয় না করে সোজা চলে এসেছি এখানে। কবির সাহেব মৃদুলয়ে শ্বাস ছাড়লেন। আমার বাচ্চাদের পরিচর্য বড় না করতে পারলেও ওদের কখনো মাথা নোয়ানো শেখাইনি আমি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ওদের মাথা সবসময় আত্মসম্মানবোধে উঁচু হয়ে থাকতো। অভাব চোখে বসলেও চেহারায় তার ছাপ কখনো পড়েনি।
আপনি আমার মেয়েকে যা যা বলছেন তার প্রত্যেকটা শব্দ ওর ভেদ করে গিয়েছে, ওর মর্যাদায় আঘাত লেগেছে। যতক্ষণ না ও নিজেই এই উপশম করে ততক্ষণ ও ঠিক হতে পারবে না। দেমির মাথা নাড়িয়ে নাছোড়বান্দা স্বরে বলে উঠে, আমি জানি ওকে, কিছুটা হলেও বুঝি, তাই ক্ষমা চাইতে এসেছি। আজ না হয় ও বলবে আর আমি শুনবো। নিজের করা অন্যায়ের শাস্তি মাথা পেতে নিব। আমার অহংকার আজ নিঃশেষ হোক, ওর গৌরব জিতে যাক, সমস্যা নেই। কিন্তু আমি ওকে আমার সাথে না নিয়ে যাব না এখান থেকে। এ কথায় জিয়ার মায়ের মুখে আধার নামলো। কবির সাহেবও চুপ করে রইলেন। নেমির আশেপাশে তাকিয়ে নজর বুলিয়ে ধৈর্যহীন কণ্ঠে বলে, লিলিকে একটু ডেকে দিবেন, আর না হয় আমি যাই ওর কাছে। কথা না বললে তো সমাধান মিলবে না। আপনি আসতে দেরি করে ফেলেছেন। কবির সাহেবের কথায় দেমির ভ্রু কুঁচকে যায়। না বুঝতে পেরে বলে, কেন? নিঃশব্দে সোফা ছেড়ে উঠে পড়েন কবির। ধীর কদমে হেঁটে আপন ঘরের দিকে অগ্রসর হন। দেমির প্রশ্নবোধক চাহনিতে নাজমার দিকে তাকালে তিনি মাথা নত করে রাখেন। কি বলবেন? যুবতী মেয়ে তার বাড়ি ছেড়েছে। কেমন শোনায় বিষয়টা। মায়েরা মাঝে মধ্যে সম্মানের চিন্তায় সন্তানদের মানসিক দুরবস্থা ও দুঃখ বুঝতে অপারগ হয়ে পড়েন। মিনিট খানিক পরে কবির সাহেব আবারও চলে আসেন। হাতে তার একটি কাগজ, যেটি চুপচাপ দেমিরের পানে এগিয়ে দেন তিনি। মুঠো কুচকে সেটি হাতে নিয়ে পরে দেমির, অতঃপর কেমন চুপ হয়ে যায়। পাশ থেকে নাজমা হাজারি করে বলেন, মেয়েটাকে বললাম সংসারে একটু ঝামেলা হয়ই এমন, তাই বলে সব ছেড়ে ছুড়ে চলে আসে কেউ। কিন্তু না, মায়ের কথা ওর ভালো লাগলো না। পরদিন চলে গেল রাগ করে। কোথায় যে আছে, একা কি করছে আল্লাহ মালুম। ও তো এমন অবাধ্য ছিল না কখনো। মনে পাওয়া কষ্ট যখন সীমা পেরিয়ে যায় তখন সকল সহনশীলতা কমে যায়। তুমি ওকে বোঝার চেষ্টাই করলে না। স্বামীর কথায় নাজমা বিরোধিতা করে বলেন, আপনি প্রশ্রয় দেওয়া বন্ধ করেন। দেমির আর কিছুর প্রতি নজর দিল না, নীরবে উঠে গেল সেখান থেকে। পেছন থেকে নাজমা কত করে বললেন একটু বসে যেতে, তবে দেমির তার জবাব দিল না, যেন ও আর ইহ জগতে নেই। কবির সাহেবকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলেন, আমার চিকিৎসায় যতটুকু খরচ হয়েছিল তার সবটুকু আমি পরিশোধ করে দিব। জমানো শুরু করেছি অনেক আগে। আশা করি খুব বেশি সময় লাগবে না। দেমির আহত চোখে তার দিকে তাকিয়ে বলে, দয়া করে আমাকে নিজের চোখে আর ছোট করবেন না। আর এক দণ্ড নয়, ভগ্ন আশা, ক্ষত বিক্ষত মন ও দু চোখের সম্মুখে গহন আধার সমেত দেমির বিদায় নিয়ে চলে গেল। এই তো কদিন আগেও এই বাড়ির সে ঘরটিতে ফিরে আসার জন্য কেমন ব্যাকুল হয়ে উঠেছিল মন। যে সান্নিধ্য লাভের আশায় চঞ্চল থাকত হৃদয়, আজ সে সব একই আছে, শুধু কারণটি ভীষণ অভিমান করে হারিয়ে গেছে। অসুস্থ শরীর ও অবসন্ন মন নিয়ে কেউ অপেক্ষায় থাকে না। সব কেমন দুর্ভেদ্য নির্জন তিমিরে ডুবা। বাসায় ফিরতে একটু ইচ্ছে ছিল না, তবে কতক্ষণ আর অন্যকে দিয়ে গাড়ি চালিয়ে এদিক বেদিক ঘোরা যায়? কাউকে কি আর নিজ মনে চলা ঘূর্ণিঝড়ের খবর দেওয়া যায় না তো। উদাস নিস্তেজ হয়ে দেমির যখন বাড়ি ফিরল তখন রাত দ্বিতীয় প্রহরের মধ্যভাগে। মনের দুঃখ তার বাহ্যিক অবয়বেও করুণ ছায়া ফেলেছে। শেফালি খাবার দিতে চাইলে দেমির নাকুচ করে বলে, ঘুমিয়ে পড়ো আপা, আমি খাবো না এখন। শেফালি না চাইতেও কিছুটা চিন্তিত হয়ে বললেন, বাইরে কিছু খাইছিলেন? সকালেও তো কিছু খাইয়া যান নাই। এই যাত্রায় দেমিরের মনে পড়ল সে সত্যি কিছু খায়নি সারাদিন, এমনকি গত রাতেও কিছু খাওয়া হয়নি। অথচ একবারও তার প্রয়োজন বোধ করল না। মনের পিপাসার সম্মুখে বোধহয় শারীরিক সব প্রয়োজনই তুচ্ছ। তাচ্ছিলের এক হাসি ছড়িয়ে পড়ল ঠোঁট জুড়ে। টেবিলে বেডে রেখে যেও, ইচ্ছে হলে পরে খেয়ে নিব। সদা পরিপাটি হয়ে থাকা লোকটার চুলগুলো আজ কেমন অগোছালো এলোমেলো। নিজের প্রতি এই সামান্য খেয়ালটুকুনও সে রাখেনি আজ। নির্জীব পায়ে উপরে চলে যেতেই শেফালি রান্নাঘরে যান। খাবার গরম করতে হবে। প্রতিদিন এই অসময়ে কাজ তার বিরক্ত লাগছে। নেমিরের এই উদাসীন দুঃখী ভাব তার গায়ে যেন আরো আগুন ধরিয়ে দিচ্ছে। এখন আবার দেবদাস হওয়ার ভং ধরছেন? এখন যে কোনো ভূত মাথায় চাপে। মোহনীয় সুবাস যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে।
চোখ বন্ধ করে তাকে অনুভব করতে গেলে হৃদয়ে প্রশান্তির দেখা মেলে না। মনে হয় নিঃশ্বাসের অভাবে দম বন্ধ হয়ে আসছে। ঋণ ঋণে মিষ্টি মধুর স্বরটি এখন আর কানে লাগে না। মন জাগ্রত হয় না, এর বদলে মিলে নিগড় নিস্তব্ধ নৈশব্দ। ঘরটি তার প্রাণ হারিয়ে ফেলেছে। পুরনো সব শাব্দিক স্মৃতিটা মস্তিষ্কে হানা দিচ্ছে। হেরে যাওয়া ব্যক্তির ন্যায় সর্বশান্ত হয়ে চারপাশে হাহাকার মিশ্রিত দৃষ্টি বোলায় দেমির। সব কেমন স্থবির নিষ্প্রাণ। জিয়ার সাথে কাটানো মধুর মুহূর্তগুলো সবই দেমিরের অন্ধকার জীবনে, অথচ ভুলে গিয়েছিল যে জ্যোৎস্নার আলো আধার রাতকে আলোকিত করার জন্যই সৃষ্টি। নিজস্ব উজ্জ্বলতায় তাকে তো ম্লান লাগবেই। চপল দৃষ্টি ঘুরে ফিরে চলে যায় দেয়ালে লাগানো সেই দীর্ঘ আয়নায়। কানে বাজে কিছু সুমধুর বাক্য বিনিময়। চারিপাশে বাহারি ফুলের ঘ্রাণে মম করছে। স্নিগ্ধ স্বরূপে মন মাতোয়ারা। ঘরের আনাচে কানাচেতে বিভিন্ন ফুলদানিতে নানান ধরনের ফুলেরা সজ্জিত। তারা একজনের জন্য বিশিষ্ট উপহার স্বরূপ এসেছে। এক প্রেমিক পুরুষ বড্ড যত্নে ও ভালোবাসায় এগুলো তার প্রাণ প্রিয়ার জন্য আনিয়েছে। দ্বিতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে তাকে বিশেষ অনুভব করানোর জন্যই এত সব আয়োজন। সাথে ছিল নারীত্বকে সুন্দর মোহনীয় রূপে ফুটিয়ে তুলতে সাহায্যকারী বাহ্যিক সরঞ্জাম। আয়নার সম্মুখে দাঁড়িয়ে স্বামীর জন্যই নিজেকে একটু ভিন্ন ধরনে তৈরি করেছিল জিয়া। পরনে তার বারগান্ডি রঙা হালকা ওজনের জামদানি শাড়ি। আছে অঙ্গজুড়ে ছিমছাম অ্যান্টিকের অলংকার। প্যালব গোলাপি উষ্ঠ গাঢ় রক্তিম রঙে রাঙা। সুদীর্ঘ ঘন খোলা কেশগুচ্ছ পিঠময় ছুঁড়ে রাখা। কাজল কালো চোখে তার নকল কাজলের ছোঁয়ার প্রয়োজন পড়ে না। লিলিয়াম গন্ধি রমণী আজ বেলি ফুলের গন্ধে নিজেকে জড়িয়ে নিয়েছে। স্বামী তার চুলের জন্য আজই মালা আনিয়েছে। আজ এতগুলো দিন পেরিয়ে গেল বিয়ের, তবু জিয়ার কেমন অস্বস্তি হচ্ছে। মেলি জড়তা তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। কৃত্রিম প্রসাধনীবিহীন মসৃণ গালে লালিমা ছড়িয়ে গেছে। চুপ বনে গিয়েছেও। অনেকক্ষণ যাবৎ জিয়ার কোনো সারা শব্দ না পেয়ে দেমিরের ভ্রু কুঁচকে আসে। অপেক্ষায় পরাজয় স্বীকার করে নিয়েও উঠে চলে যায় জিয়ার কাছে। অর্ধাঙ্গিনীর জন্য আজ সেও তৈরি হয়েছে। সফেদ পাঞ্জাবি তার গায়ে। কোনরূপ কথা না বলেও সোজা এলো সে আয়নার সম্মুখে। ওদিকে আড়ষ্ট জিয়া ডুবেছিল আপন ভাবনায়। হঠাৎ স্পর্শে ও হতবিহ্বল হয়ে পড়ে। লজ্জায় আটকে আসে শ্বাস। নিজের বিয়ের সময়েও এত সাজসজ্জা করেনি। তাই মনে হচ্ছে মন গহিনীর দৃষ্টি দিয়েই দেমির আজ তাকে দেখে ফেলবে। সরু নরম মধ্যমা যখন পুরো সূচিত মজবুত হাত দুটো অটল হয়ে বেষ্টিত করে নিল, তখন মৃরায় জিয়ার চিবুক নত হয়ে এলো। মুখ ফুটে কিছুই বলতে পারল না। দেমির আরেকটু দৃঢ়ভাবে জিয়াকে মিশে নিল নিজের সাথে। ফিসফিসে স্বরে তির্যক হেসে বলে, এত লাজুক কেন তুমি? আমার বুকের ভেতর যে কি তোলপাড় হয় এতে, তার কোনো খবর কি রাখো লিলি আমার? জিয়া কিছু বলে না। দেমির এক হাতে নরম করে ছুঁয়ে দেয় জিয়ার কোমল এক কপল। ব্যাসামাল অনুভূতির তোরে নাজুক উষ্ণ হয়ে উঠেছে তারা। অদ্ভুত শিহরণে জিয়া কিঞ্চিত কেঁপে উঠে তৎক্ষণাৎ। এই যে লাজে তারা কেমন উত্তপ্ত হয়ে উঠেছে, এতে আমার কি করতে মন চাই জানো? আবারও সেই মনতা। দেমির অস্থির কণ্ঠে তারা দিয়ে বলে, জানতে ইচ্ছে হয় না? প্রেমময় স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে থাকতে অপারক জিয়া ঠোঁটের কোণে কিঞ্চিত লজ্জালো হাসি ফুটে নিম্নস্বরে বলে, কি করতে ইচ্ছে হয়? দেখাই তাহলে একদম। পরপর অতর্কিত এক হামলা। কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে জিয়া। এটা কি হলো? ওর এক গাল যতটা সম্ভব পুরোটাই মুখে পুরে নিয়েছে দেমির। কয়েক পল বাদে ওকে ছাড়তেই জিয়া খিলখিল করে হেসে ফেলে। বাদ যায় না দেমির নিজেও। জিয়াকে আঁকড়ে ধরে হাসতে হাসতে বলে, কল্পনা করি একদম লাল টমেটোর মতো, ইচ্ছে করে টুপ করে। কোনোই দিয়ে দেমিরকে এক ধাক্কা দেয় জিয়া। হাসির ঝড় এখনো ওর চোখে মুখে ফুটে আছে। কানজুরা গরম হয়ে গিয়েছে। এ কেমন দুরাচারী! দুজনই যদি ঠান্ডা বরফের মতো শান্ত হই তাহলে কিভাবে হবে বলো তো? একজনকে তো খারাপ হতেই হয়। জিয়া ফের হাসে। তাদের সম্পর্কের এই উচ্ছ্বাস দেমিরের চঞ্চল সত্তার জন্যই তো আসে। জিয়া পরম শান্তিতে নিরেট সেই বক্ষ মাঝে নিজেকে লুটিয়ে দিয়ে বলে,
আমাকে এভাবে আগলে রাখবেন ইলহান। আপনাকে ছাড়া আমি আর দুনিয়া ভাবতে পারি না। দেমির ওকে পাল্টা শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, এই যে ধরলাম, আর কোনো ছাড়াছাড়ি নেই। প্রশান্তি ও প্রাপ্তিতে হাসছে জিয়া। এভাবেই পেরিয়ে যায় কিছুটা সময়। এবার ছাড়ুন। আলিঙ্গন আরো জোরালো করে দেমির প্রত্যুত্তরে বলে, তুমি না বললে তোমাকে যেন সবসময় এইভাবেই নিজের সাথে বেঁধে রাখি? জিয়া চোখ তুলে তাকায় সেই সুন্দর মুখশ্রীতে, যে থাই সুপ্ত দুষ্টুমিরা খেলা করছে, ঠোঁটে অনাবিল হাসির রেখা। জিয়ার ভালো লাগে যখন লোকটির এই খুশির কারণ হয়ে দাঁড়ায় ও। এই মানুষটিকে সুখী রাখার মধ্যে কবে কিভাবে যেন নিজের ভালো থাকাটা জুড়ে গেল। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত হলেও জিয়ার কোনো অনুতাপ নেই। ও যাকে ভালোবাসে সেও তাকে বিপরীতে অঢেল প্রেমের বর্ষণ নামিয়ে দেয়। তাহলে কিসের আফসোস থাকবে ওর? বরঞ্চ নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। ভাবনার মাঝে হারিয়ে যাওয়া জিয়াকে চুপ থাকতে দেখে দেমির বলে, আমাদের বিয়ের কোনো ছবি নেই, তাই না? হঠাৎ এর প্রশ্নে জিয়া একটু অবাক হয়, নাকচ করে বলে। দেমির নড়ে উঠে বাঁধন ছাড়িয়ে জিয়ার হাত আঁকড়ে ধরে বলে, আজ তুলবো, চলো। আমার ছবি তোলা পছন্দ নয় ইলহান। আর ছবি তোলার কি প্রয়োজন? আমি চোখে দেখতে পাই না, তাই। জিয়া তৎক্ষণাৎ শক্ত কণ্ঠে বিরোধিতা করে বলে, না, আমি এরূপ কিছু বোঝাইনি। যেখানে আমরা একে অপরের সঙ্গে আছি সর্বদা, সেখানে স্মৃতি ধারকের কি প্রয়োজন? নেমির সূক্ষ্ম হেসে বলে, তোমার নিজের জন্যই। এই ধরো কোনো কাজে দুজন আলাদা হলাম, দেখা সাক্ষাৎ হওয়ার অবকাশ নেই। বাঁধনে থাকা জিয়ার হাত মৃদু কেঁপে উঠতেই দেমির বলে, এখনই অস্থির হওয়ার কিছু নেই, শুধু মনে করো বললাম। এমন পরিস্থিতিতে তখন যদি আমায় দেখার ইচ্ছে হয় তোমার, তখন কি করবে? আমাদের এই বিশেষ মুহূর্তগুলো চোখের সম্মুখে দেখলে তখন শান্তি পাবে। আবার ধরো আমরা দুজন বুড়ো বুড়ি হয়ে গেলাম, তখন পুরনো এই স্মৃতি ঘেটে তুমি আমাদের দুজনকে এক নস্টালজিক অনুভূতি জুগিয়ে দিতে পারবে। বেশ হবে না বলো? দেমির কোনো কিছু নিয়ে আগ্রহ দেখালে জিয়া সাধারণত কখনোই বারণ করে না, তাই আজও কথা না বাড়িয়ে মেনে নিল। দেমির খুশি হয়ে ওকে ঝাপটে ধরে এক উষ্ণ কোমল স্পর্শ উপহার দিয়ে জিয়ার মোবাইল খুঁজতে নেমে পড়ল। এদিকে জিয়া আকস্মিক ঘটনায় বিমূঢ়, লোকটা দিন দিন কেমন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। এই নাও তোমার মোবাইল, সুন্দর করে তুলবে, ঠিক আছে? আগে টাইমার সেট করো, পরে কয়েকটা সেলফি তুলবো। জিয়া নীরবে সায় জানিয়ে একটি টুলের উপর মোবাইলটি ঠিক মতো রেখে এগিয়ে গেল দেমিরের কাছে। বিছানার এক পাশের মধ্যেখানে দুজন দূরত্ব ঘুচিয়ে পাশাপাশি বসলো। জিয়া হালকা করে দেমিরের মাথায় হাত নিয়ে ক্যামেরার দিকে ঠিক করে দিল। আমাকে আজ সেই সুদর্শন লাগছে, তাই না? ভ্রু নাচিয়ে দেমির কথাটি বলতেই জিয়া না চাইতেও হেসে দেয়। আঙুল তুলে পৌরসুষ্ঠ মুছিয়ে দিয়ে বলে, একদম, আমি চোখেই ভেরাতে পারছি না। ঘটনা বুঝতে পেরে দেমিরও স্মিত হাসে। ওদিকে সময় হতে দুজনে ঠিক হয়ে বসে, অথচ জিয়ার নজর সামনে না যেয়ে আটকে যায় তার প্রিয়তমের মুখপানে। কি খুশি দেখাচ্ছে তাকে, চোখ ফেরানো দায়। একের পর এক ছবি উঠে, অথচ জিয়ার বিমুগ্ধ দৃষ্টি হটে না দেমিরের থেকে। এরপর আর কি, দেমিরের হুটোপুটি শুরু হয়ে যায়। তার চপলতা ও চটপটের স্বভাবে বাকি সময়টুকু কেটে যায় নিদারুণভাবে। নিজের চাঞ্চল্যে হয়রান করে তোলে জিয়াকে, যার সাক্ষী হিসেবে থেকে যায় প্রতিটি ছবি। কোথায় গেল সেই স্বপ্নীল দিনগুলো? খুশির সে আমেজ আজ ধুলোয় মলিন। দেমির নিজ হাতে তাদের শেষ করেছে। যাকে মনের চোখে দেখে বারংবার মুগ্ধতায় ডুবে যেত দেমির, সে তাকেই দু চোখের দেখার সুযোগ মিললেও সে অবহেলা অনাদরে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। নিজের কত বড় ক্ষতি সাধন সে করেছে তা আজ ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে ও অনুভব করছে। অস্থির লাগছে ক্রমশ। জিয়ার বিশুদ্ধ খুশিতে ভরপুর হাসির সুমধুর শব্দ কানে বাজছে, মস্তিষ্কে আলোড়ন তুলছে। দেমির কান চেপে ধরে সহসা। যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই মনে হয় জিয়ার সাথে কাটানো এক এক সময় এক এক মিষ্টি ঘটনা প্রবাহগুলো জল জল করছে। স্মৃতির পাতায় তাদের বিচরণ করছে একের পর এক। এর থেকে পরিত্রাণ চায় তার। কয়েক রাত ঘুম হচ্ছে না তার। মাথা ঠান্ডা থাকবে কিভাবে? কিন্তু ঘুম তো এভাবে আসবে না, পথ্য লাগবে তার। ওষুধ খুঁজতে লেগে পড়ে দেমির। ব্যাড সাইড টেবিলের ড্রয়ারেই ছিল।
সেটি খুলতেই চোখে পড়ে একটি অনাকাঙ্ক্ষিত বস্তু, একটি মোবাইল। যে মোবাইলে আজ জিয়াদের বাসা থেকে বেড়ে এসে কমপক্ষে হলেও শখানেকের উপর কল করেছিল দেমির, তবে উত্তর একটিও আসেনি, কারণ তার সংযোগ মেলেনি। মিলবে বা কিভাবে? মোবাইলের মালিক তাকে ত্যাগ করেছে সেই কবে। কম্পিত হাতে সেটি তুলে নেয় দেমির। পাওয়ার বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরতে সেটি চালু হয়ে যায়। থামকানো মন নিয়ে বসে পড়ে দেমির। ঘুরে ফিরে সেটি দেখে, খুবই সাধারণ এক মানুষের সাধারণ একটি মোবাইল। কোনো জটিলতা নেই, নেই কোনো সময় অপচয়কারী বস্তু, বাহিরি পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এত সরল কেন তার সঙ্গিনী? বিরল সে। কিছু একটা মাথায় আসতেই গ্যালারিতে চলে যায় দেমির, তাদের একত্রে থাকা ছবিগুলোর দেখার ইচ্ছায়। তবে তাকে অবাক করে নিয়ে ক্যামেরা ফোল্ডার সব দেমিরের ছবি দিয়ে পূর্ণ। সে ঘুমাচ্ছে, সাধারণভাবে বসে আছে কিংবা কাজে মগ্ন। দেমিরের অগোচরে তোলা সকল ছবি যেন তার মোহিত হওয়ার কোনো পরিসমাপ্তি নেই। দেমিরের অপরাধবোধ আরো গভীর হয়, কিন্তু যেই আশা এসেছিল এখানে সে ছবিগুলো কোথায়? একবারও কি দেখার সুযোগ মিলবে না? বিষণ্ণ মনে বেরিয়ে আসতেই একটি বিশেষ ফোল্ডারে চোখে পড়ে পাসওয়ার্ড দেওয়া। অজানা আশায় দেমির শ্বাস আটকে রাখে, অনুমান করে নিজের জন্ম তারিখ দিতেই যখন সেটি খুলে যায় তখন ওর চোখ দুটো স্তব্ধ হয়ে যায়। দুজন হাস্যোজ্জ্বল সুখী দম্পতির ছবি, কি সুন্দর মানিয়েছে তাদের। প্রতিটি ছবি বড় করে দেখে দেমির, একদম জিয়ার সুশ্রী মুখশ্রীটি চিত্তপটে ধারণ করার প্রচেষ্টা যেন। সাধারণ আড়ম্বরহীন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক রমণী। তার টানা টানা চোখ, প্যালপুষ্ঠ কাজল কালো চোখ ও গুলগাল প্রস্ফুটিত মুখ বিশেষত্ব না থেকেও যেন দুর্লভ সে, কেমন প্রশান্তিময়। দেমিরের নজর হটে না, চোখের পলক পড়ে না মুহূর্তের জন্য। অথচ এই মেয়েটিকেই অসুস্থ অবস্থায় ভগ্নপ্রায় দেখে দেমির চোখ সরিয়ে নিয়েছিল। এতটা নিষ্ঠুর কিভাবে হয়েছিল? আর এখন নির্লজ্জের মতো মুগ্ধ হচ্ছে। অনুশোচনা ও নিজের প্রতি তীব্র নিন্দায় দেমিরের দু চোখ ঝাপসা হয়ে আসে, অন্তরে কাঁপন ধরে। রাতের অন্ধকার নিঃশেষ হতে থাকে, অথচ দেমিরের বিমোহিত আখিজোড়া ক্লান্ত হয় না। ছবির জিয়ার নজর তার পাশে থাকা দেমিরের পানে আটকে থাকলেও বর্তমানে দেমিরের চোখ জিয়ার উপরে নিবদ্ধ। সময়ের চাকা কিভাবে যে ঘুরে বিপরীত পথে নিয়ে চলে যায় তার আভাস কেউ কখনো আগে থেকে পায় না। নতুবা কত জনে যে নিজেকে শুধরে নিত। এক এক খুনসুটিময় সুখে ভরপুর ছবি দেখে দেমিরের অন্তঃস্থল দগ্ধ হয়, আফসোস তাকে অশান্ত করে তোলে। এই বিরহের আগুনে পুড়ে ভেতরের সমস্তটা ছাই হয়। হয়তোবা এই অনলে পুড়ে তবেই দেমিরের মনটা আসল রত্ন হয়ে উঠবে। রাতে খায়নি দেমির, খাবারগুলো ওভাবেই নষ্ট হয়েছে। ছেলেটার আসলে ভালো কোনো গুণ নেই, সব কিছুর প্রতি অবহেলা, অনীহা, বিরক্ত মনে রান্না করছে শেফালি। এই রান্নাবান্না আর ভালো লাগে না তার। জিয়ার মাঝে দায়িত্বটুকুন বুঝে নিয়েছিল, এতে তার রেহাই মিলেছিল। কারণ দেমির খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা করত, মন মতো না হলে প্লেটটা ছুঁড়ে মেরে চুপচাপ বসে চাপার আগে হিস করত। শেফালির দিনগুলো এক প্রকার আতঙ্কেই কেটেছে। তবে শেষমেশ ওর হাতের রান্নায় দেমির অভ্যস্ত হয়ে গিয়েছিল। মাঝে সে এই বিপদ থেকে জিয়া তাকে উদ্ধার করেছে, তবে এখন আর রক্ষে নেই। সত্যি বলতে শেফালি এখন নিজের রান্নায় খেতে পারছে না। মাঝে চর্চার অভাবে এতও অবনতি ঘটেছে। না জানি দেমির খেলে কিরূপ প্রতিক্রিয়া দেখাবে। তার ভয়কে বাস্তবায়ন করতে আজ আর বেশি দেরি করে নিচে নামেনি দেমির। নাস্তার সময় এসে হাজির হয়েছে। মুখশ্রী তার বড্ড অবহেলা ও অযত্নেই নেতিয়ে পড়েছে। চুলগুলো অগোছালো উস্কো খুস্কো, চোখজোড়া ফুলে লাল হয়ে আছে, যেন রাতভর এক ফোঁটাও ঘুমায়নি। শেষমেশ শরীর ক্ষুধার জ্বালায় পাকড়াও ফুটিয়ে দেমির এখানে এসেছে, নতুবা ইচ্ছে একটুও ছিল না। এরূপ ব্যাগতিক অবস্থা দেখে শেফালি কিছুটা ভীত হলেন। চুপচাপ ত্রস্ত ভঙ্গিতে খাবার পরিবেশন করলেন দেমিরের সম্মুখে। অতঃপর পাশে দাঁড়িয়ে যেতে দেমির খাবারে হাত দিল। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে দিতেই চোখ মুখ কুচকে নিল। এরূপ প্রতিক্রিয়া দেখে শেফালির মুখটা ছোট হয়ে এলো। এখন কি ওর কপালে বকা জুটবে সে আগের মতো? এদিকে বিমর্ষ চিত্তে খাবারের দিকে তাকে থাকতে থাকতে কিছু একটা মনে পড়ে যায় দেমিরের। চিকিৎসার জন্য বিদেশে থাকাকালীন সময়ে জিয়া একদিন দুঃখী স্বরে বলেছিল,
আজ অভ্যাস মতো আপনার পছন্দের নাস্তা বানিয়েছিলাম, কিন্তু ভুলেই গিয়েছি সেই আপনিটাই তো এখন আর কাছে নেই। আমি নেই তো কি হয়েছে, তোমরা খাবে না তাই? এটা আমার গলা দিয়ে নামবে? বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। জিয়ার অভিমানী গলায় দেমির সেদিন হেসেছিল উত্তরে, তবে আজ সেটা যেন ওকে একটু হলেও স্বস্তি দিল। আপা, দেমির ডাকে শেফালির বুক ধক করে ওঠে, ভয়ে জড়সড় হন। জি ভাইজান। ফ্রিজে লিলির রান্না করা খাবার আছে না? ও আমায় বলেছিল একটু খুঁজুন তো। শেফালি গোল গোল চোখে কিছুক্ষণ তাকে থাকলে দেমির তাড়া দিয়ে বলে, ক্ষুধা লেগেছে আপা, দেরি করছেন কেন? দেখতাছি। তুরন্ত কদমে ছুটেন শেফালি। পুরো ফ্রিজ ঘেটে অবশেষে মিলে বাক্স ভর্তি খাবারটুকু জমে বরফ হয়ে আছে। সেটি গরম করে আনতেই দেমিরের নাকে সে সুঘ্রাণ থাকে। অনেক দিনের পুরানো খাবার ভাইজান। সমস্যা নেই। স্মিত হেসে প্রত্যুত্তর করে দেমির, খাওয়ায় মনোনিবেশ করে। আহা, সে অমৃত স্বাদ। অথচ সেদিন জিয়াকে বলেছিল এগুলো আর রান্না না করতে। কি সাংঘাতিক পরিমাণের খারাপ কাজ করেছিল। মেয়েটার মনটা হয়তো ভেঙে গিয়েছিল। মন ভরে খেতে খেতেই দেমের দু চোখ ভেজে আসে, গাল বেয়ে গড়ে পড়তে নিলে তৎক্ষণাৎ মুছে নেয় সেটি। শেফালির সম্মুখে লজ্জা পেতে চায় না ও, অথচ শেফালি অবাক দৃষ্টি মেলে সে কখন থেকেই দেমিরের এই বেহাল দশা এক নাগারে দেখে চলেছেন। অনেকদিন পর আজ পছন্দের জায়গার তরে পা বাড়িয়েছে দেমির। একসময় প্রভৃত আবেগ নিয়ে কারো অভিমান ভাঙানোর উদ্দেশ্যে বিশেষ অনুভব করার জন্য, নিজের অনুভূতি তুলে ধরার জন্য এই আয়োজনটুকু উপহার দিয়েছিল দেমির। সেখানেই প্রতিটি বস্তু তাদের একে অপরের জন্য প্রথমবার ব্যক্ত করা মনের কথাগুলোর এক প্রত্যক্ষ সাক্ষী। ছাদের দরজার নব ঘুরিয়ে ও ভেতরে প্রবেশ করলো। লক্ষ্য ছিল এই শান্তি খারা জায়গায় একটু মনের স্বস্তি খুঁজে নেওয়া, তবে তার সম্ভব হলো না। পুরো বাগানের অবস্থা বড্ড করুণ, কেমন নিস্তেজ হয়ে পড়েছে তারা। চারাগুলোর পাতা শুকিয়ে গেছে, ফুলগুলো নিদারুণ অবহেলায় পড়ে আছে নিচে। দেমের দিক বেদিক শূন্য হয়ে ছাউনি ঘেরা অংশটুকুতে গেল। তবে এখানেই বুঝি তার হৃদয় ভেঙে গেল পুরোপুরি। কোনো পরিস্থিতি তার অনুকূলে নেই। যেখানে একটু আশ্রয়ের আশায় যাচ্ছে, সেখানে নীরব তবু দৃশ্যমান কঠোর প্রত্যাখ্যান মিলছে। লিলির সাথে লিলিয়াম পুষ্পগুলো দেমিরের সঙ্গ ত্যাগ করেছে। মিষ্টি সৌরভ এই বয়ে বেড়ানোর সম্মিলনে মিলিয়ে গিয়েছে। তাকে তার খুঁজে পাওয়া যায় না। শুকিয়ে যাওয়া চারাগুলোর দিকে শূন্য দৃষ্টি মেলে রেখে আকস্মাৎ ভারী কণ্ঠে যে ঠেলে চেঁচিয়ে ওঠে দেমির। পুরো বাড়ি জুড়ে তার জোরালো কণ্ঠ ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। সবকিছু কেমন কেঁপে ওঠে। শেফালি আপা, কাজে ব্যস্ত শেফালির হাত থেমে যায় সহসা। কি হলো বোঝার আগেই আবারও সে চিৎকার ভেসে আসে। শরীরের সমস্ত জোর যেন সে আওয়াজে। ভয় পেয়ে যান শেফালি। বুকে ফু দিয়ে ছুটেন উপরে। ছাদ থেকে ডাক ভেসে আসছে। শেফালি এখানে সে চারপাশ থেকে বুঝে গেলেন কাণ্ডটা কি ঘটেছে। একবার তো ঢুক গেলে আর চোখে সে লালাভ কঠিন মুখটি পরক করে আস্তে স্বরে বলেন, জি ভাইজান। বাগানের এই অবস্থা কেন? আমার লিলিয়ামের চারাগুলো কেন মারা গেল? নিজের সাফাই গাইতে শেফালি বলেন, এগুলো যত্ন তো বৌমনি করতেন, উনি নাই তাই কেউ খেয়ালও করে না। এত তাড়াতাড়ি কিভাবে হলো? কেন এত অবহেলা? তাড়াতাড়ি কও। এত জন্নিয়াও বৌমনি প্রতিদিন এদের দেখাশোনা করতেন, কিন্তু সেদিন আপনি ফিরত আসলেন, এরপর থেকেই বৌমনি আর ছাদে আসেন নাই। দেমির বুঝল অভিমানে সিক্ত হয়ে এদের ত্যাগ করেছে জিয়া। অবশ্য যুক্তিযোগ্য। এক শ্বাস টেনে নিজেকে শান্ত করে দেমির বলে, এগুলো সব সরিয়ে পরিষ্কার করবে বিকেলের মধ্যে। আমি নতুন চারা নিয়ে আসব। আবার নতুন চারা? এগুলো দেখবো কে? আমি তো এসব বুঝি না। আমার ভালোবাসার যত্ন আমি নিব, কারো চিন্তা করার প্রয়োজন নেই। আদেশটুকু ছুঁড়ে ভারিক্কি কদমে বেরিয়ে গেল দেমির। ওর কারণে যা যা নষ্ট হয়েছে তাদের সীমাহীন যত্নেই ফিরিয়ে আনবে দেমির। আগলে রাখবে ভীষণ করে। এদের না হয় জায়গা পূরণ হয়ে যাবে, তবে তার জল জ্যান্ত লিলি ওকে কিভাবে ফিরিয়ে আনবে? তার জন্য অপেক্ষার পথ চেয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। নেমে নিজের শাস্তি মেনে নিয়েছে। অমূল্যবান কিছু পেতে হলে নিজেকে পরীক্ষায় ফেলা আবশ্যক।
সে কি আদৌ তার যোগ্য কিনা উত্তীর্ণ হলেই বোঝা যাবে। তনিমা ও দানিশের মেয়ের নাম রাখা হয়েছে এলেন শাহ তটিনী। মেয়েটা এখনো বেঁচে আছে। থেমে তার শ্বাস প্রশ্বাস চলে। কাচের সেই ছোট্ট বাক্সে সে এখনো বন্দী। তবে এই যাত্রায় যদি রক্ষা হয়েও যায়, তবু তার বা হাতটা হয়তো আর কখনো ঠিক হবে না। গুরুতর আহত হয়েছে সেটি। ইদানিং নেমির তার দিনের একাংশ এই প্রাণটির জন্য বরাদ্দ রাখে। তাকে নিয়ম করে প্রতিদিনই এসে দেখে যায় ও। পার করে অনেকটা সময়। আগামী সপ্তাহে দানিশ দেশে ফেরার চেষ্টায় আছে বলে জানিয়েছে। এরপর প্রায় আধার নামার আগে প্রতিদিন একটি বাসার সামনে যেয়ে দেমিরের গাড়িটি থামে। পরিচিত অতি আকাঙ্ক্ষিত সেই মানুষটির অপেক্ষায় সে ঘন্টার পর ঘন্টা। যদি কোনোভাবে সে তার পিতৃগৃহে ফিরে আসে। পরিচিত সকল জায়গায় খোঁজ নেওয়া শেষ। সে নেই, কোথাও নেই। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। তার অপেক্ষায় উন্মুখ হয়ে থাকতে হয়, প্রতীক্ষা করতে হয় মুখ্যম সুযোগের। কবির সাহেব জানালা দিয়ে কিংবা অফিস ফেরার পথে রোজ দেখেন ছেলেটি তাদের বিল্ডিং এর সামনে আসে। মাঝে মাঝে গাড়ি থেকে নেমে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, নয়তো অন্যান্য দিন ভেতরেই বসে থাকে। সামনাসামনি পড়লেও কবির সাহেব কখনো তার সাথে কথা বলেন না। নাজমা প্রায় সময়ই জিহাদকে পাঠান দেমিরের কাছে। সে যেন বাসায় এসে একটু বসে। জিহাদ অনিচ্ছা সত্ত্বেও মায়ের আদেশ পালনে চলে যায় অপছন্দের লোকটির কাছে। কিন্তু দেমির ছেলেটির বেজার মুখ দেখে স্মিত হেসে প্রতিবারই মানা করে দেয়। এভাবেই দিন যায়। তবে সেই প্রতীক্ষিত দিনটি আসে না। তার একটি ফোন কলের আশায় বা যোগাযোগের পথ চেয়ে বাবা মা দুজন অধীর হয়ে বসে থাকেন। দেমিরের বুকে রক্তক্ষরণ হয়। ধৈর্যরা তার বাঁধ ভেঙে নিজে নিজে আবার নতুন করে বর্ম তৈরি করে। তবে এই অপেক্ষার অবসান ঘটে না। হৃদয় দহনে পুড়ে জ্বলজ্বল করে ওঠে। কেউ এর অগ্নিশিখা নিভিয়ে তাকে শান্ত করে না। নিভু নিভু ম্লান আলো ও শীতল আবহাওয়ায় ডুবুডুবু সম্মেলন কক্ষটিতে শুধুমাত্র এক ব্যক্তিরই তেজদীপ্ত কণ্ঠস্বর কানে লাগছে। কক্ষের মাঝ বরাবর থাকা বড় দেওয়ালে প্রদর্শিত প্রজেক্টরের স্ক্রিনে থেকে থেকে ভেসে উঠছে নানান চার্ট, গ্রাফ, গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান ও আগামী ভবিষ্যতের উদ্দেশ্যে তৈরি করা কিছু তুখুল পরিকল্পনা। ঠিক সেটারই পাশে দাঁড়িয়ে দৃপ্ত ভঙ্গিমায় হাত নাড়িয়ে নাড়িয়ে ইংরেজি ভাষায় আমূল দক্ষ পারদর্শীর ন্যায় অনর্গল সব বুঝিয়ে চলেছে এক সুষ্ঠব গড়নের পুরুষ। বয়স তার 30-এর কোঠা অর্ধেক পেরিয়েছে। তবু পৌরুষ তার চোখে লাগার মতো। দীপ্তিময় চোখ দুটো রিমলেস চশমার আড়ালে রয়েছে। তবে এত যেন জল জ্বলে হালকা বাদামি মণিচূড়ার তীক্ষ্ণতা এড়ানো মোটেও সম্ভব নয়। দণ্ডায়মান তার পুরো অবয়ব জুড়ে যেন আত্মবিশ্বাসের চিহ্ন। উচ্চারিত প্রতিটি শব্দের মাঝে নিদারুণ স্পষ্টতা। সাজানো বাক্যের পরতে পরতে রয়েছে মজবুত গাঁথুনি। এখানে উপস্থিত কেউই যেন তার এই দৃঢ়তার সমকক্ষ নয়। সময় গড়িয়ে প্রধান উপস্থাপনার সমাপ্তি ঘটে। মনিটরের আলোকে নিষ্প্রভ করে দিয়ে তৎক্ষণাৎ ঘর জুড়ে তীব্র উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। পরপর সহকর্মীরা উপস্থাপকের স্তবে নিম্ন কলরবে ডেস্ক ক্ল্যাপ দিয়ে ওঠেন। লোকটি মৃদু হাসে। সম্মুখে চেয়ারে গিয়ে সে বসতেই পাশ থেকে একটি হাত তার কাঁধ চাপড়ে দেয়। বেস্ট অ্যাজ ওয়েল। দানিশ সগর্বে সহাস্যে ভাইয়ের প্রশংসা করে উঠল। দেমির প্রত্যুত্তরে হালকা মাথা ঝাঁকায়। আজ বিদেশি মক্কেল ও বিনিয়োগকারী এসেছেন। মূলত গুরুত্বপূর্ণ এসব অধিবেশনে দেমিরই তার কোম্পানির পক্ষ থেকে উপস্থাপনা করে। ওর মতো দৃঢ় প্রত্যয়ী স্বভাব বিরল। সকলে যেন তার জন্য স্বস্তি পায়। বাংলাদেশের বাণিজ্য মঞ্চ পেরিয়ে সুদূর দেশগুলোতে দেমির নিজের যে ভাবমূর্তি তৈরি করেছে সে আকর্ষণই যেন যথেষ্ট। বর্তমানেও আগন্তুকেরা খুশ মেজাজে আছেন। দেমিরের কাজে তারা মুগ্ধ হয়েছেন। মনে হচ্ছে সবকিছুই এই পর্যন্ত তাদের বেশ সন্তুষ্ট করেছে। সকলের মুখে স্মিত হাসির ছাপ স্পষ্ট। সব চুক্তি পাকাপোক্ত করে আজকের কর্মের সাফল্য উদযাপন করতে সকলে মিলে রাজধানীর এক বিলাসবহুল রেস্তোরাঁতেই রাতের খাবার খেয়ে নিয়েছে। আনুষ্ঠানিকভাবে দিনটির সুন্দর এক সমাপ্তি ঘটিয়ে অবশেষে দু ভাই মিলে বাড়ির পথ ধরতে পেরেছে। দুজনের মনটাই আজ বেশ ফুরফুরে। আজকের সব আয়োজনের জন্য বিগত পুরো মাসটায় কঠোর ব্যস্ততায় কেটেছে। যদিও দেমিরের ভূমিকায় প্রধান, তবু
দানিশ এখন আর হাত গুটিয়ে বসে থাকে না, একটু আধটু যাই পারে ভাইকে সাহায্য করার চেষ্টা করে। এককালের তাদের পারস্পরিক বিরোধিতা এখন সমন্বয়তায় এসেছে। পুরনো মধুর সম্পর্কে পুরোপুরি না ফিরলেও তারা সময় সুযোগ বুঝে মাঝে মধ্যেই বেরিয়ে আসে অবচেতন মনের প্রকাশ ঘটাতে। এই তো দারুণ এক সমঝোতায় দু ভাই নিজেদের জড়িয়ে নিয়েছে। হাতে দিন যাচ্ছে বেশ। এই মুহূর্তে গাড়িটি দেমড়িয়ে চালাচ্ছে। সময় সবকিছুই সরিয়ে দেয়, মানসিক আঘাতগুলো ভুলিয়ে দেয়। তাই তো এখন আবারও ড্রাইভিং করতে পারে দেমির। পুরনো ভাইরা আর তার মাথা চারা দিয়ে ওঠে না। স্টিয়ারিংয়ে রাখা দক্ষ হাত ঘুরছে সুবিধা মতো। নামিয়ে রাখা কাছের জানালাগুলি আসা বাতাস পাল্লা দিয়ে তার রেশমি চুলগুলো এলোমেলো করে উড়িয়ে দিচ্ছে। গভীর রাতে ঢাকার রাস্তা প্রায় ফাঁকা হয়ে এসেছে। সিলভার রঙা ঘড়ি পরা হাতটি হ্যান্ড থ্রটেলে টান দিয়ে গতি বাড়িয়ে দেয় পরপর। নিশুতি রাতে যেন হাওয়ার ব্যাগে ছুটছে দেমরের কালো রঙা টয়োটা ল্যান্ড ক্রুজার। দানিশও এতে কেমন যেন রোমাঞ্চিত অনুভব করলো। ভালো লাগছে বেশ। ছোট ভাইটাকে ইদানিং লাগাম ছাড়া হতে দেখা পাওয়া দুষ্কর। আজকের জন্য হয়তো ওর মনটা একটু ভালো হয়েছে। খেয়াল করেছিস ডিনার করার সময় মিস মার্গারেট বারবার ঘুরে ফিরে খালি তোকেই দেখছিল আর মুচকে মুচকে হাসছিল। দানিশের রসিকতা করে বলা কথায় তেমির হালকা মুখ বাঁকালো। রিমলেস গ্লাসের আড়ালে থাকা চোখ দুটো যেন সাথে তুচ্ছ হাসলো। আমার চোখ তো প্লেটে থাকা লাজানিয়া হতেই ছিল। সত্যি বলতে বাংলাদেশে খাওয়া এটা আমার সবচাইতে সুস্বাদু লাজানিয়া ছিল। না হলে এর আগে অন্য কোথাও এটা খেয়ে শান্তি পাইনি। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? দানিশ বিরক্ত হয়ে বলে। হ্যাঁতে দিমির কাঁধ উঁচিয়ে বলে, রাগ করছো কেন? তুই যে বিষয়টা খেয়াল করিসনি এটা আমি মানি না। খেয়াল করা আর খেয়াল রাখা দুটোর মধ্যে পার্থক্য আছে ভাইয়া। এই যাত্রায় দেমরের কণ্ঠস্বর ক্ষীণ গম্ভীর শোনালো। দানিশ সাথে বিশেষ পাত্তা না দিয়ে বলল, শাহ গ্রুপের সাথে আমেরিকান উদ্ভূত এক বড় কোম্পানির সাথে মার্চ হলে বিষয়টা কত বড় এক সাফল্য হবে তুই চিন্তা করতে পারছিস? তার উপর শুনলাম পর্তুগালেও নাকি ব্রাঞ্চ আছে। দেমির কিছুটা অবাক হলো, এতে না হেসে পারল না। তুমি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছো? আরে মার্গারেটের ব্যবহারটা আমি বলতে পারছি না। ও তোর উপর পুরো ইমপ্রেসড হয়ে গিয়েছে। দ্যাটস গুড। ক্লায়েন্টস শুড বি হ্যাপি উইথ আস। সেজন্যই বলছি সুযোগটাকে কাজে লাগা। তুমি আজ এত উৎসুক কেন বলো তো? আরে তোর ভালোর জন্যই তো বলছি। দিনরাত কোম্পানির পিছনে সময় দিস। কিভাবে এর উন্নতি হবে, কিভাবে ভিন্ন মাইল ফলক অর্জন করবি, এসব ছাড়া তোর মাথায় কি আর কিছু ঘোরে? তাই ভাবলাম পরিস্থিতি বুঝে তোকে এক আইডিয়া দিই। এক তীরে দুই পাখি শিকার হয়ে যাবে। দেমিরের মাঝে তেমন কোনো ভাবান্তর দেখা দিল না। এতে শীতল গলায় শুধু বলল, প্রফেশনাল লাইফকে অনেক বেশি প্রায়োরিটি দেই। তার মানে এই না যে যতটুকু পার্সোনাল লাইফ আছে এখন সেটাও আমি বেছে দিব। আমি কি সেভাবে বলেছি নাকি? তুই অন্য অর্থ বের করছিস কেন? আশ্চর্য, তোর কোনো কিছুই ভালো লাগে না ইদানি। তুই চাস কি বলতো? জানালার বাহিরে এক পলক অনুভূতিহীন দৃষ্টি বুলিয়ে দেমির নিষ্পৃহ গলায় বলে, তুমি জানো আমি কি চাই? দানিশের বিরক্ত ভাব উবে গেল এক লহমায়। করুণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর চাওয়া কি আদৌ কখনো পূরণ হবে না? জীবনের আয়ু ফুরিয়ে আসুক, তবুও আমার ধৈর্যের বাঁধ না ভাঙুক। অন্ধকার রাস্তায় নিগড় শূন্য চোখ রেখে গভীর স্বরে আওড়ায় দেমির। এরপর তাদের মাঝে আর কোনো কথা হয় না। নীরবতা জেঁকে বসে গাড়ির অভ্যন্তরে। দানিশও আর ঘাটায় না তার ভাইকে। না বুঝেই অতি অধীরতায় ওকে কষ্ট দিয়ে ফেলেছে। সে সবটা পুরোপুরি স্পষ্ট না জানলেও কিছুটা তো আন্দাজে রেখেছে। তবু যে কেন এসব বলে বসলো। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে অনেকক্ষণ। রাতের নিস্তব্ধতা ছেড়ে যখন গাড়ির ইঞ্জিনের শব্দ মিলল তখন এক তুরন্ত প্রাণ গিয়ে জানালায় উঁকি দিল। দেখা মিলল দুজন পুরুষের, যারা প্রত্যেকেই ওর প্রিয়। তবে এর মাঝে একজনের সাথে ভাবটা একটু বেশি জমে সব সময়। ওর চোখ দুটো সঙ্গে সঙ্গে জল জল করে উঠল। অপেক্ষা করলো না আর এক মুহূর্ত, ছুট লাগালো দরজার দিকে। ধীরে যাও। পেছন থেকে তৎক্ষণাৎ সতর্ক বানিয়ে এলেও আর পরোয়া করল না সে।
চুলে পাকানো মাঝারি আকারের বেন দুটো হাওয়ায় দুলিয়ে ঠোঁটে বিস্তর হাসি টেনে ও দৌড়ে যাচ্ছে দুরন্ত কদমে। এই পাজুরা একেবারে গিয়ে থামবে লিফটের সম্মুখে, না হলে যার জন্য তার এত অপেক্ষা সে তো খেয়াল না করে 8 তলায় না নেমে সোজা 10 তলায় উঠে যাবে। লিফট যখন এসে থামলো তখন দরজা খুলতেই দানিশ বেরিয়ে এলো। সে সামনে তাকিয়ে অবাক হয়ে কিছু বলবে তার পূর্বেই উৎসাহে চিকন কণ্ঠ বলে উঠল, চাচু। লিফটের দরজা বন্ধ করতে বাটন চাপতে যাচ্ছিল দেমির, তবে এই আওয়াজ ওকে থামিয়ে দিল। এতক্ষণ যাবৎ ওর চেহারা ঘিরে থাকা থমথমে ভাব মুহূর্তেই উবে যায়, মুখে ফুটে ওঠে সরল হাসি। তড়িৎ লিফট থেকে বের হয়ে গেল দেমির। নিচু হয়ে খুবই সাবধানে ডান দিক থেকে ছোট্ট তাকে তুলে নিল কুলে, যাতে ওর ঘাড় আঁকড়ে ধরতে সুবিধা হয়। পরপর খুবই হালকা হাতে ওর বাম হাতটি নিয়ে রেখে দিল তার বাহুর উপর। এরপর মৃদু হেসে ফোলা ফোলা গালে নাক মুখ দাবিয়ে চুমু খেয়ে দেমির বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।